নিহার যখন কথা বলা শেষ হলো তখনই নিহা বুঝতে পারল শান্ত অনেক আগেই লাইন বিচ্ছিন্ন করেছে। নিহা দীর্ঘশ্বাস ফেলল। এই বকে যাওয়া মানবটার ভালোবাসা পেতে তার যে বেশ কাঠখড় পোড়াতে হবে সেটা সে বেশ বুঝতে পারল। তবে এই মানুষটার মনে যে ভালোবাসা নামক একটা হৃদয় আছে সেটাও নিহা বুঝতে পারল। সময় লাগবে এই মানুষটার ভালোবাসা পেতে, তবে সমস্যা নেই। নিহা এই মানুষটার জন্য অপেক্ষা করতে প্রস্তুত। নিহা জানে তার এই অপেক্ষার প্রহর একদিন না একদিন ঠিকই ফুরবে, আর এই মানুষটা তার ভালোবাসা নিয়ে নিহার দৌড়ে ফিরবেই। শুধু সময়ের অপেক্ষা। যে মানুষ ভালোবাসতে জানে সে মানুষ অপেক্ষা করতেও জানে। ভালোবাসা বাড়ার সাথে সাথে অপেক্ষা করার ধৈর্যটুকুও বেড়ে যায়। এই অপেক্ষা ভালোবাসা পাওয়ার অপেক্ষা। এই অপেক্ষা ভালোবাসার মানুষটাকে নিজের নামে পাওয়ার অপেক্ষা। তাই এই অপেক্ষা করতে মোটেও ক্লান্তি আসে না। নিহা অপেক্ষা করবে, এই মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করবে। মানুষটা ফিরবে, ঠিক ফিরবে, এই আস্থা নিয়েই নিহা অপেক্ষার প্রহর গুনবে। 4 দিন পরের কথা। আজ সকালেই নাজমা বেগম আর তাজউদ্দিন সাহেব চট্টগ্রাম থেকে রওনা হন নিজেদের বাসভবনে উদ্দেশ্যে। ওনারা চলে যাওয়ার পর থেকেই রোদেলার খুব মন খারাপ লাগছে। বাসাটা কেমন ফাঁকা হয়ে গেল। তাহসিনও বাসায় নেই। এই খালি বাসায় যেন তার দম বন্ধ লাগছে। নাজমা বেগম আর তাজউদ্দিন সাহেব যাওয়ার পর রোদেলার কাজে কাজেই সময় কেটে যায়। এরপর গোসল সেরে খাওয়া দাওয়া করে ঘুম দেয়। ঘুম থেকে উঠে রাতে। ঘুম থেকে উঠার পরেই তার আর ভালো লাগছে না। উপন্যাসের বই নিয়ে বসেছিল, কিন্তু বই পড়াতেও মন বসছে না। কোনো কিছু না পেয়ে কান্না করা শুরু করলো। তার মনটা কেমন যেন ভারী লাগছে। কান্না করে মনটা হালকা করতে চাইছে। কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। একা বাসায় তাকে সামলানোরও কেউ নেই। অনেকক্ষণ যাবৎ কান্না করার ফলে এখন তার নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। সে কান্না ভেজা চোখে বারান্দার দেয়ালে পিঠ ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তার নিজের মায়ের কথা মনে পড়ছে। মনে পড়ছে রুহির কথা আর তার বাবার কথা। বাবা নিশ্চয় তাকে ছাড়া খুব ভালো আছেন। এখানে আসার পর থেকে তার বাবা তার কোনো খোঁজই নেন না। রোদেলাই 2-3 দিন ফোন করে খোঁজ নিয়েছে। যখন বুঝতে পারল এতে তার বাবা বিরক্ত হন, তখন থেকে সেও আর ফোন করে খোঁজ নেয়নি। বাবা তাকে ছাড়া নিশ্চয়ই খুব শান্তিতে আছেন। তার যে একটা মেয়ে আছে সেটা নিশ্চয়ই ভুলে বসেছেন। রোদেলা আকাশের দিকে তাকিয়ে বলল, মা, তুমি কেন চলে গেলে? তুমি না গেলে তো আমি আমার বাবার আদর থেকে আর বঞ্চিত হতাম না। সৎ মাটা বাবার জীবনে এসে আমায় দূরে সরিয়ে দিল। তুমি থাকলে তো আর এমনটা হতো না। কেন চলে গেলে তুমি? বলো না মা, কেন চলে গেলে? থেমে, অবশ্য তোমাদের আদর থেকে বঞ্চিত হব দেখেই হয়তো সৃষ্টিকর্তা আমার জীবনে অমন শ্বশুর শাশুড়ি দিয়েছেন। তারা কখনোই বুঝতে দেন না আমি তাদের রক্তের সম্পর্কে কেউ নই। আমাকে জানো তো, খুব স্নেহ করেন ওনারা, একদম নিজের সন্তানের মতো। ভাগ্য করে অমন শ্বশুর শাশুড়ি পেয়েছি আমি। আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক। রোদেলা অনেকটা সময় বারান্দায় সময় কাটালো। একটা সময় কাঁদতে কাঁদতে বারান্দার মেঝেতেই হাত পা গুটিয়ে ঘুমিয়ে পড়ল। তাহসিন ফিরে রোদেলার এই অবস্থা দেখে আঁতকে উঠল। ওর লালচে আর ফোলা চোখ দেখে তাহসিনের বুকটা যেন মোচড়ে উঠল। রোদেলার এই অবস্থার কারণ জিজ্ঞেস করতেই জানতে পারল রোদেলার মায়ের কথা মনে পড়েছে। আর তাছাড়াও তার শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পর বাসাটা ফাঁকা থাকায় এতটা কষ্ট লেগেছে। তাহসিন ওর কথা শুনে কি করবে বুঝে উঠতে পারল না। তাহসিন রোদেলাকে হাত মুখ ধুইয়ে দিয়ে নিজের হাতে যত্ন করে খাইয়ে দিল এবং নিজেও খেল। এরপর রুমে এসে রোদেলার মন খারাপ দেখে জিজ্ঞেস করল, কি করলে তোমার মন ভালো হবে? রোদেলা একটু ভাবল, তারপর বলল, এই রাতের সেনানিবাসটা একটু ঘুরে দেখতে চাই। বাইরের হাওয়া গায়ে মাখাতে চাই। আমাকে পুরো সেনানিবাসে ঘুরবেন মোহাম্মদ সাহেব? তাহসিন একটু ভাবল, তারপর হাত বাড়িয়ে বলল, তাহলে তাই হোক, চলো তবে। রোদেলা তাহসিনের হাতের ওপর হাত রাখলে তাহসিন রোদেলার নরম হাতখানা মুঠোতে পুরে হাঁটা শুরু করল। ল্যাম্প পোস্টের আলোতে পুরো ক্যান্টনমেন্ট আলোকিত হয়ে আছে। মাঝে মাঝে গাছের পাতা নড়ে শীতল হাওয়া দিয়ে যাচ্ছে। শীতল হাওয়া ওদের দুজনের শরীর জুড়িয়ে দিচ্ছে। এই নীরব নিস্তব্ধতা ঘেরা জায়গাটিতে মোটেও রোদেলার ভয় করছে না, কারণ তার সাথে তার মাহমুদ সাহেব আছেন। রোদেলার হাত এখনও তাহসিনের হাতের মুঠোতে। রোদেলা খুব শান্তি পাচ্ছে। এক নিমিষেই যেন রোদেলার মন ভালো হয়ে গেল। অবশেষে রোদেলা রিয়েলাইজড করতে পারল তার শত মন খারাপও এই মানুষটার কাছে টিকে থাকার নয়। এই মানুষটাই যেন তার মন খারাপের ঔষধ।
পুরো ক্যান্টনমেন্ট ঘুরে তাহসিন রোদেলাকে নিয়ে ছোট্ট জলাশয়টার কাছে এলো। এই জলাশয় এখন পদ্ম ফুলে ভরে আছে। পদ্মবিলটার পানির উপর চাঁদের আলো পড়ছে। বাতাসে পানির ঢেউ দোলার সাথে সাথে চাঁদের আলোও ঝলমলাচ্ছে। দেখতে দারুণ লাগছে। রোদেলা পদ্মবিলে পা ডুবিয়ে বসল। তার দেখা দেখি তাহসিনও পা ডুবিয়ে বসল। দুইজন দুইজনের হাত ধরেই বসে আছে। রোদেলা তাহসিনের কাঁধে মাথা রেখে পদ্ম ফুলগুলোর দিকে তাকিয়ে রইল, আর তাহসিন চাঁদের দিকে তাকিয়ে রইল। দুইজনেই কিছুক্ষণ চুপ করে থাকল। অবশেষে নীরবতা ভাঙিয়ে কথা বলল রোদেলা। সে তাহসিনের কাঁধে মাথা রেখে বলল, জানেন তো মাহমুদ সাহেব, আমার এই ঠুনকো জীবনে আমি কখনো আশা করিনি আপনার মতো একজন মানুষকে পাবো আমি। মা মরে যাওয়ার পর কখনো সুখ জিনিসটার কথা ভাবিনি, ভাবার সময়ই পাইনি। যখন আপনার সাথে আমার বিয়ে ঠিক হলো তখন বিয়ে সম্পর্কে অতটাও ধারণা ছিল না। যেটুকু ধারণা পেয়েছি সবটাই ছিল ভয়ার্ত। সব মিলিয়ে নিজেই কেমন গুটিয়ে গেলাম। বিয়ের দিন যখন হইচই হলো না যে আমার নাকি বিয়ে ভেঙে গেছে, আমার নাকি আর বিয়ে হবে না, আমার কপাল পুড়ল, তখন আমি ছিলাম শান্ত, নির্জীব। অথচ এর আগেই কিন্তু কাজী সাহেব আমাকে দিয়ে কবুল বলিয়ে তবেই আপনার কাছে গিয়েছিলেন। কবুল বলে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছিলাম আমি। বলতে গেলে অর্ধেক বিয়ে তো তখনই হয়ে গিয়েছিল। এমন একটা পরিস্থিতিতেও আমি কেমন চুপ ছিলাম। অন্য কোনো মেয়ে হলে হয়তোবা তখনই কান্না করে দিত। অথচ আমার আমার না কেন যেন কোনো অনুভূতিই কাজ করছিল না। কি করা উচিত আমি নিজেই ভেবে উঠতে পারছিলাম না। এত সব ভাবনার মাঝেই শুনলাম সকলের আলহামদুলিল্লাহ শব্দ, খুশির হুংকার। বড় নাকি কবুল বলেছে, বিয়ে নাকি ভাঙেনি, বিয়ে হয়ে গিয়েছে। কেউ কেউ এসে আমাকে মিষ্টিও খাইয়ে গেল। অথচ যাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিলাম তাকে তো তখনও দেখিনি আমি। না দেখিয়ে বিয়ে করে নিলাম। বিয়ের দিন যখন আপনি আমাকে রেখেই বাসায় চলে এলেন না, তখন কেউ কেউ বললেন স্বামীর সুখ নাকি আমার ভাগ্যে নেই। আরও অনেক ধরনের কথাই শুনিয়েছে। আমিও আমার নিয়তি বলেই মেনে নিয়েছিলাম। এইটুকু বলে একটু থামল। এরপর আবার বলা শুরু করল। বিয়ের প্রথম রাতে যখন আপনি ঘরে এলেন, আমার সাথে টুকটাক কথাবার্তা বললেন, আমার ধারণা কিছুটা বদলে গেল। মনে হলো মানুষটা অতটাও খারাপ নয়। মাত্র 4 দিনের পরিচয়ে আপনি আবার দূরে চলে গেলেন। এই 4 দিনের পরিচয়ের মানুষটার জন্য আমার মন যে কতটা পুড়েছে তা আমি বলে বোঝাতে পারবো না। যখন অভিমান করে আপনার সাথে কথা বলা বন্ধ করেছি, প্রতিটা রাতেই কান্না করেছি আমি। এরপর যে রাতে আমায় সারপ্রাইজ দিতে আপনি বাসায় ফিরলেন, বিশ্বাস করেন মেজর, আমি আমি খুব খুশি হয়েছিলাম। এতটা খুশি আমি হয়তো বা কখনোই হইনি। সমুদ্রে যে আমার প্রতি আপনার এতটা যত্নে আমি ক্ষণে ক্ষণে মুগ্ধ হতাম। সমুদ্রে ভেসে যাওয়ার মুহূর্তে আপনি নিজের কথা না ভেবে আমাকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দিলেন। এরপর আমাকে পাড়ে এনে শক্ত করে নিজের বাহুডোরে জড়িয়ে রাখলেন, যেন ছাড়লেই আমি হারিয়ে যাব। আমাকে হারানোর এত ভয় পেলেন আপনি। আমি তখনই বুঝে গিয়েছি আপনি আমাকে ভালোবাসেন। আমার ভালোবাসাটুকু তখনও আমি টের পাইনি। টের পেলাম যেদিন আপনি ফের ক্যান্টনমেন্ট ফিরে আসেন তখন। আর আমার অন্তর যেন পুড়ে যায় ওই সময়টা। এরপর দিন থেকে তো কিছুক্ষণ বাদে বাদেই আপনাকে খুঁজতাম আমি। আপনার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে কাঁদতাম। আপনার হাতটা একটু ধরতে চাইতাম। হুঠাৎ আমাকে লজ্জায় ফেলার কথাগুলো ভেবে কখনো হেসে ফেলতাম। এই হাসির মাঝেই আবার কেঁদে উঠতাম। কখনো কখনো কাঁদতে কাঁদতে রাত কেটে যেত। মন চাইতো আপনার কাছে ছুটে চলে যাই আমি। নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হতো আমার। তখনই আমি একটু একটু করে বুঝতে পারি আমি হয়তো বা আপনাকে ভালোবাসি। এরকম করে প্রায় 1টা মাস কাটলো। এরপর তো মা আর বাবার জন্যেই আপনার কাছে আসা। এখানে এসে আস্তে আস্তে আপনাকে চেনা, তারপর বন্ধুত্ব, এরপর ভালোবাসা। অবশ্য এখানে এসেই আমি পুরোপুরি শিওর হই যে আমি আপনাকে কি পরিমাণ ভালোবেসে ফেলেছি। সেদিন যখন রাতে আপনি বাসায় ফিরলেন না, আপনাকে হারানোর ভয় আমায় জেঁকে ধরেছিল। সেদিনই আমি বুঝে গিয়েছি এই রোদেলা তার মেজরকে ভয়াবহ রকম ভালোবেসে ফেলেছে। সেদিনই বুঝে গিয়েছি আপনাকে ছাড়া আমি একটা রাতও কাটাতে পারবো না। আমার পক্ষে সম্ভবই না। থেমে আমাদের এই প্রায় 1 বছরের সংসার জীবনে আজ আমার বলতে ইচ্ছে করছে আমি ভাগ্য করে আপনাকে পেয়েছি। নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছি যার ফলে আমি আপনাকে পেয়েছি। এই তো আর কটা দিন পরেই আমাদের বিবাহের 1 বছর পূর্ণ হয়ে যাবে। এই 1 বছরে আমাদের মাঝে কত রাগ, অভিমান, কত কিছু হয়েছে। যদিও আমিই বেশি অভিমান করেছি, তাও আপনার থেকে দূরে থাকা অবস্থাতেই। এখানে এসে তো রাগ অভিমান কোনোটাই হয়নি। সে যাই হোক, রাগ অভিমান ভালোবাসা সব মিলিয়েই তো সংসার, তাই না?
আপনি আমার জীবনে না এলে আমি বুঝতেই পারতাম না সুখ কী জিনিস। আর না পেতাম ভাগ্য করে আমার শ্বশুর শাশুড়ি। বিয়ের আগে ভাবতাম আমার মতো হতভাগিনী আর হয়তো দুটো নেই, অথচ আপনাকে পেয়ে মনে হলো আমার মতো ভাগ্যবতী কজন আছে। আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানবী মনে হয়। অবশ্যই আমি সুখী মানবী। যে মেয়ের স্বামী তার সুখ দুঃখের সাথী, ইচ্ছে পূরণের সাথী, সে মেয়ে ভাগ্যবতী না হয়ে পারে কি? হুম। রোদেলা থামল। এতক্ষণ পদ্মফুলের দিকে তাকিয়েই কথাগুলো বলেছে, আর তাহসিন চাঁদ থেকে চোখ সরিয়ে রোদেলার দিকে তাকিয়ে মনোযোগী শ্রোতার ন্যায় কথাগুলো শুনছিল। রোদেলা এবার তাহসিনের দিকে সরাসরি তাকালো, বলল, জনাব মাহমুদ, আপনার মাইমুন আপনাকে অনেক বেশি ভালোবাসে, নিজের থেকেও বেশি। আপনি মানুষটা সব সময় আপনার মাইমুনের পাশে থেকে যাবেন। আপনি বিহীন আপনার মাইমুন কখনোই যে ভালো থাকবে না। কষ্ট করে হলেও সবসময় তাকে ভালোবেসে যেন। তাহসিন দুই হাতের আঁচলে রোদেলার গাল টেনে এনে কপালে চুমু খেল। তারপর বলল, তোমার জনপদে তোমাকে বড্ড ভালোবাসে এবং সে প্রতিশ্রুতি দিচ্ছে জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমাকে ভালোবেসে তোমার পাশে থেকে যাবে মাইমুন। থেমে, জানো তো মাইমুন, আমিও কিন্তু বিয়ের আগে তোমাকে দেখিনি। মায়ের উপরই সমস্ত দায়িত্ব দিয়েছিলাম। মায়ের পছন্দের পাত্রী ছিলে তুমি। এরপর যেদিন বিয়ে করতে গেলাম সেদিন শুনলাম তোমার 18 বছর হয়নি। এটা শুনে নিজের রাগ সামলাতে পারলাম না। আমি একজন মেজর হয়ে কি করে বাল্যবিবাহ করি? আর আমার সাথে তোমার বয়সের ডিফারেন্স ছিল গুনে গুনে 12 বছরের। বেশ ছোট তুমি আমার থেকে। সবটা ভেবেই আমি ওই মুহূর্তে জানাই বিয়ে করব না। এরপর মা আমাকে অনেক বুঝিয়ে রাজি করান। বিয়ে করার পরপরই উপর মহল থেকে কিছু ইম্পর্ট্যান্ট কাজ পড়ে যায়, যার দরুন তোমাকে রেখেই আমার আগে ফিরতে হয়। আমার উচিত ছিল তোমাকে জানিয়ে ফিরা, বাট সেই মুহূর্তে রাগ শিখেছিল। বলতে গেলে নিজের ইচ্ছের বিরুদ্ধে যেই বিয়েটা করি, তাই অতশত না ভেবেই বাসায় চলে আসি। এবার বিয়ের প্রথম রাতে যখন রুমে ঢোকে তোমাকে দেখি, তখনই কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। এরপর যখন তুমি আমার হাতের আঙুলটা আঁকড়ে ধরে ঘুমালে, তখন কিন্তু আমি জেগেই ছিলাম। তুমি বুঝতে পারোনি। যে মেয়েটা আমাকে এভাবে আঁকড়ে ধরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তাকে কি করে ভালো না বেসে থাকা যায় বলো? সে রাতেই আমি বুঝে ফেলি এই ছোট্ট কিশোরী আমার হৃদয় জায়গা করে নিবে। জানো তো মাইমুন, তোমাকে রেখে যখন এখানে চলে আসি, তখন আমার নিজের কাছেও বেশ কষ্ট লাগছিল, কিন্তু কিছুই যে করার ছিল না। তোমার অভিমান ছিল তোমার সাথে আমি কথা বলতাম না কেন, কিন্তু বিশ্বাস করো, তোমার সাথে কথা বললেই আমার কষ্ট হতো। এর উপর তুমি যখন কাঁদতে আরও বেশি খারাপ লাগতো। মন চাইতো সব ছেড়ে ছড়ে তোমার কাছে ছুটতে যাই, কিন্তু সেটা সম্ভব ছিল না। তোমার সাথে কথা বললে নিজেকে আমি সামলাতে পারতাম না, এই জন্যই আমি কথা বলতাম না, আর সময়ও তো পেতাম না। জানো তো, তোমাকে যেদিন সারপ্রাইজ দিতে যাই সেদিন তুমি ঘুমাচ্ছিলে। আমি মন ভরে ওই আবছা আলোতে আমার মাইমুনের মায়াবী চেহারাটা দেখি। তোমাকে নিয়ে ঘুরতে যাওয়ার সময়টাও ছিল দারুণ, কিন্তু যখন তুমি সমুদ্রের ঢেউয়ের সাথে বাঁচার যুদ্ধ করছিলে, সেটা দেখেই যেন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। আমি খুব ভয় পেয়েছিলাম, তাই তো অমন করে তোমাকে জড়িয়ে রাখা। এরপর রাগ জেদ দেখানো দুইটাই ছিল মাথা গরমের ফল। আর বিশেষ করে যেন সেকেন্ড টাইম যেন এমন ভুল না করো। সেদিন যখন তুমি নিজ মুখে বললে তুমি আমাকে মিস করো, বিশ্বাস করো, ওই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি তোমার কাছেই থেকে যাই। আমার নিজের মনের বিরুদ্ধে কতটা যুদ্ধ করে এখানে ফিরে আসলাম, সেটা একমাত্র আমিই জানি। সেদিন প্রথমবারের মতো মনে হয়েছিল আমি এই প্রফেশনে না আসলেই ভালো হতো। অন্তত আমাদের সম্পর্কের এই দূরত্বের বেড়াজালটা থাকতো না। এখানে আসার পর যখনই একটু সময় পেতাম, তখনই সমুদ্র সৈকতে তোলা আমাদের সেই ছবিগুলো দেখতাম, তোমার একার ছবিগুলো দেখতাম, আর খুবই মিস করতাম। থেমে, জানো তো বাবা, যেদিন তোমাকে এখানে নিয়ে এসেছে সেদিন আমি খুবই খুশি হয়েছি। এতটাই খুশি হয়েছি যে সেদিন আমার ঠোঁট থেকে একটা বারের জন্য হাসি সরেনি। এমন হাসি খুশি চেহারা আমার সাথের সৈনিকরাও কখনোই দেখেনি। আমার অবস্থা দেখে তারা নিতান্তই অবাক হয়েছে। আমি নিজের অনুভূতিটা লুকাতে চেয়েও পারিনি। তাহলে ভাবো কতটা খুশি হয়েছিলাম। বাবা আর মাকে তো অনেক ধন্যবাদ। তারা যদি এই উদ্যোগটা না নিত, তবে আমার আর তোমার মাঝে দূরত্বের এই দেওয়ালটা থেকেই যেত। না হতো দুইজন দুইজনকে চেনা, আর না এতটা কাছাকাছি আসা হতো। রোদেলা চুপটি করে তাহসিনের কাঁধেই মাথা রেখে বসে রইল। তাহসিন বলল, চলো মাইমুন, রুমে চলো, অনেক রাত হয়েছে। রোদেলা বলল। যেতে ভালো লাগছে না, এইভাবেই একটু থাকি। তাহসিন রোদেলাকে ভয় দেখাতে বলল। সাপ এসে পায়ে কামড় দিলে আমি কিন্তু কিছু জানি না। রোদেলা ভাব নিয়ে বলল। শুনুন, আমি গ্রামের মেয়ে, ওসব সাপ টাপকে ভয় পাই না আমি। তাহসিন অবাক হয়ে বলল। সত্যি পাও না? রোদেলা বলল। সাপ আবার ভয় পায় না এমন কেউ আছে নাকি? খুব ভয় পাই, কিন্তু এখন আপনি আছেন বলে ভয় পাচ্ছি না। আর আপনি যে রুমে যাওয়ার জন্যই এমনটা বলছেন, সেটা কি আমি বুঝি না ভাবছেন আপনি?
তাহসিন ফুস করে শ্বাস ছেড়ে বলল। তার মানে তুমি রুমে যাবে না? রোদেলা ডানে বামে মাথা নাড়িয়ে বলল। না, যাব না। লাস্টবারের মতো জিজ্ঞেস করছি, যাবে না তুমি? রোদেলা এবারও ডানে বামে মাথা নাড়ল, সে যাবে না। তাহসিন জলাশয় থেকে পা উঠিয়ে হাঁটুর কাছে ওঠানো ট্রাউজার পা অবধি নামিয়ে নিল। এরপর পরনের টি শার্টটা টেনে টুনে ঠিক করে নিল। রোদেলা কপালে ভাঁজ ফেলে বলল। এ কি, আপনি উঠে গেলেন কেন? আপনি কি আমাকে রেখে চলে যাবেন? তাহসিন বলল। আজ্ঞে না ম্যাডাম, আপনাকে নিয়েই যাব। কিন্তু আমি তো যাব। আর কিছু বলতে পারল না। তার আগেই তাহসিন নুইয়ে রোদেলাকে পাজা কোলে করে নিয়ে হাঁটা শুরু করল। ঘটনার আকস্মিকতায় রোদেলা বোকা বনে গেল। হুঁশ ফিরতেই তাহসিনের বুকে আলতো কিল ঘুষি মেলে হাত পা ছড়ানোর চেষ্টা করতে করতে বলল। অসভ্য লোক কোথাকার, এভাবে না বলে কোলে তুলে নিল। নামায় নামায়, কেউ দেখলে কি ভাববে? ছি। কেউ দেখছে না মাইমুন, আর দেখলেই বাকি। তাহসিন মাহমুদ তার বাচ্চা বউকে কোলে করে নিয়ে যাচ্ছে, এখানে ভাবাভাবির কি আছে? আমি মোটেও বাচ্চা না, আমার 18 বছর হয়ে গেছে। তাতে কি, আমার কাছে তো বাচ্চাই। আমার থেকে 12 বছরের ছোট তুমি। ইস, আসছে রে বয়সের বড়াই করতে, বড় ভাই যেন। তাহসিন দাঁড়িয়ে গেল, মাথা নিচু করে রোদেলার চোখে চোখ রেখে বলল। কি বললে তুমি? বড় ভাই। আর একবার এই কাছাটা উচ্চারণ করলে কিন্তু কোল থেকে ফেলে দিব। রোদেলা খিলখিল করে হেসে ফেলল, বলল। লোকে তখন বলবে মেজরের বউয়ের কোমর ভাঙা, শুনতে ভালো লাগবে। বলুক বলুক, আমার বউ আমি বুঝে নিব। রোদেলা এবারও হেসে হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে বলল। তাহলে ফেলে দিন, আমিও দেখি সেই সাহস আছে কিনা আপনার। তাহসিন রোদেলাকে ভয় দেখাতে ঝাঁকি মারলে রোদেলা খিলখিল করে হেসে ফেলল, বলল। জানতাম তো আপনি পারবেন না, ওটুকু সাহস আপনার নেই। এবার তাহসিনও হেসে ফেলল, ফের হাঁটা দিল, বলল। কেউ কি নিজের হৃদয়ের অংশটুকুকে এভাবে ফেলে দিতে পারে? হুম, জানি তো, সেই জন্যই তো ভয় পেলাম না। বুদ্ধিমতী নারী। রোদেলা হাসল, কোলে থাকা অবস্থাতেই তাহসিনের গলা জড়িয়ে বলল। এই বড় বেলায় এসে কোলে চড়তে খুব একটা খারাপ লাগছে না, মনে হচ্ছে যেন আমি ছোট্ট আছি এখনো সেই। তাহলে তো সকাল বিকাল এভাবেই তোমাকে কোলে নিয়ে ঘুরতে হবে। একদিকে যেমন তুমি ছোট্টবেলার ফিল পাবে, অন্যদিকে আমার কষ্ট করে ব্যায়াম করতে হবে না। তোমাকে কোলে নিয়ে 2 পাক দিলেই ব্যায়াম হয়ে যাবে। কি বলো, ভালো হবে না? তাহসিনের কথা শুনে রোদেলা হেসে ফেলল, বলল। তাহলে তো মন্দ হয় না। তাহসিনও হেসে ফেলল। রোদেলার মনে হলে মুহূর্তটা এখানেই থেমে গেলে মন্দ হয় না। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তের মধ্যে এই মুহূর্তটা অন্যতম সুন্দর, যখন প্রিয় মানুষ দুইজনেই একসঙ্গে হাসে, দুইজনেরই ঠোঁট জুড়ে হাসির ঝলকানি বয়ে যায়। এর চেয়ে সুন্দর মুহূর্ত দ্বিতীয়টি কি আছে? এই রকম মুহূর্তটা যে এতটা সুন্দর হয় সেটা রোদেলার অজানা ছিল। আজ এই রকম মুহূর্তের সাথে পরিচিত হতে পেরে সে বিমুগ্ধ এবং খুবই আনন্দিত। তখন ভোর 6টা। রোদেলা তাহসিনের সাথে আজ মাঠে এসেছে। ভোর ভোর সেনাদলের সকলকে পুরো মাঠ জুড়ে দৌড়াতে হয়, এটাই যে নিয়ম। তারা সময়ের প্রতি খুবই কঠোর, সময় একটু এদিক ওদিক হয় না, সব কাজই যেন সময় ধরে হয়। বিশাল লাইন জুড়ে সারিবদ্ধভাবে সকল সেনাবাহিনী দাঁড়িয়েছিল। 6টা বাজতেই সকলে দৌড়াতে শুরু করলো। রোদেলা মাঠের লাইনের এপাশে দাঁড়িয়ে সেটাই দেখতে লাগলো, হাতে তার ঠান্ডা পানির বোতল। বিশাল মাঠে সেনাবাহিনীর প্রতিটি সদস্য কয়েক পাক ঘুরল। দৌড়ানোর সময়টুকু শেষ হতেই তাহসিন ঘামার্ত শরীর নিয়ে মাঠের এপাশে আসলো, যেখানে তার মাইমুন দাঁড়িয়ে আছে। তাহসিনের মুখ চুইয়ে ঘাম পড়ছে, হাত পিঠ সবই ঘেমে নিয়ে একাকার। তাহসিন এসে রোদেলার শাড়ির আঁচল দিয়ে ক্লিন শেভ করা মুখটি মুছতে লাগলো। মুখটুকু মুছে রোদেলার থেকে পানির বোতলখানা নিয়ে পরম তৃপ্তিতে পানি খেতে লাগলো। এই মুহূর্তে যেন পানিটাই অমৃতের ন্যায় লাগছে। পানি কিছুটা নিজের মাথাতেও ঢালল। রোদেলা নিজের শাড়ির আঁচল টেনে তাহসিনের ছোট ছোট ভেজা চুলগুলো পরম যত্নে মুছে দিল। তাহসিন রোদেলার দিকে তাকিয়ে হাসল, অতঃপর বলল। এই রকম করে বউয়ের যত্ন পেতেও কপাল লাগে। আমার কপালটা কত ভালো, তাই না রোদেলা? রোদেলা। তাহসিন ইচ্ছে করে রোদেলা বলে ডাকল। দেখতে চাইল রোদেলা এই ডাক কেমন করে নেয়। রোদেলা খেপে গেল, রাগী কণ্ঠে বলল। এ কে রোদেলা? হ্যাঁ। তাহসিন ভাবলেশীনভাবেই বলল। কে আর? তুমিই তো রোদেলা। দেখুন, ঠিক হচ্ছে না কিন্তু। এ বাবা, আমি আবার কি করলাম? আপনি জানেন না কি করছেন আপনি? আমাকে কেন রোদেলা বলে ডাকলেন? হ্যাঁ, ও বুঝেছি, পুরনো হয়ে গেছি তো, তাই তো এখন এই নামে ডাকা, তাই না? তাহসিনের কথা শুনে হেসে ফেলল। রোদেলা নাক কুচকে বুকে আড়াআড়িভাবে হাত বেঁধে বলল। ইদানিং আপনি একটু বেশি হাসছেন। তাহসিন হাসতে হাসতেই বলল। কারণ বউ বেশি আদরে রাখছে তো, তাই হাসছি। একদম কথা ঘুরাবেন না, বলুন কেন ডাকলেন রোদেলা বলে? তোমাকে একটু রাগানোর জন্যই। আমি কি পাগল? আমাকে রাগাবেন না একদম। তাহসিন কান ধরে বলল। সরি বাবা, ভুল হয়েছে আমার। লজ্জা লাগছে না? আশেপাশে আপনার সিনিয়র জুনিয়র সবাই আছে, কানে কেন ধরেছেন? লজ্জা লাগবে কেন?
বউয়ের কাছে সবাই ভিজা বিড়াল, বুঝেছ মাইমুন? হুম, এবারের মতো মাফ করলাম। আর একদিনও যদি মাইমুন না ডেকে রোদেলা ডাকেন, তবে আপনার খবর আছে বলে দিলাম। কয়টার খবর ম্যাডাম?